ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। লাইফ সায়েন্স আজকে জীবন বিজ্ঞান ক্লাস তোমাদের। তো জীবন বিজ্ঞান ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা সংবহন। এই সংবহন চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে। এটা এই লেকচারটা এএনএম জিএনএম যারা এক্সাম দেবে 2027 সাল তাদের জন্য। এছাড়াও যে আদার স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম গুলো হয়, কম্পিটিটিভ এক্সাম গুলো, সেখানে কিন্তু লাইফ সায়েন্স থেকে ক্লাস 9-10 বেস কোশ্চেন কিন্তু আছে, 11-12 তো থাকে। তো এই চ্যাপ্টারটা ক্লাস 11-এও আছে গিয়ে, এবং তারপর যারা এএনএম জিএনএম পড়বে নার্সিং এ সেখানেও আছে। এমবিবিএস যারা পড়বে নিট দেবে সেখানে তাদেরও এনসিইআরটির বই পড়তে হবে, তাদেরও আছে। তো যদি তুমি ভিতটা এখন থেকে ঠিক করো, বেসিকটা ভালো করে বুঝলে এরপর কিন্তু আরো ডিটেলস পড়তে তোমাদের সুবিধা হবে। তো চলো স্টার্ট করি। আজকে লেকচার নাম্বার 1 সংবহনের। দেখবে তোমাদের যে ক্লাস 9-এর বই আছে, ক্লাস 9-এর বইয়ে জৈবনিক প্রক্রিয়া বলে অধ্যায় নাম্বার 3 জৈবনিক প্রক্রিয়া, দেখবে ওখানে একটা সাব টপিক আছে সংবহন, সার্কুলেশন। ওই ধরো 90-91 পেজে আছে, তোমরা পেয়ে যাবে গেলে। যে যে বই পড়ো, শুভনীল চক্রবর্তী বা ছায়া যে বই পড়ো সেখানে গেলে পেয়ে যাবে তোমরা। আর একদম পুরো সমস্ত এই নোটসটা তোমরা পড়লে এনএম জেএনএম এর সমস্ত টপিক কভার করা থাকবে, আদার্স কম্পিটিটিভ এক্সামের সমস্ত টপিক কভার করা থাকবে। এর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে, কিন্তু একদম সমস্ত টপিক ইনক্লুডেড আছে এই নোটস এর মধ্যে, দেখে নিও। আর নোটসটা যাদের প্রয়োজন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিংক আমি দিয়ে দেবো। আর ওখানে ওখানে এনএম জিএনএম এর তোমার কুইজ হয়, ডেইলি সাবজেক্ট ওয়াইজ কুইজ, সেই কুইজেও তোমরা জয়েন করতে পারো, লিংক ডেসক্রিপশনে থাকবে। চলো স্টার্ট করি। টুডেজ গোল, আজকের কি কি গোল, আজকের লক্ষ্য কি, দেখো এই আমাদের লেকচারটা কি কি কমপ্লিট কভার হবে এই লেকচারে। দেখো টুডেজ গোল, সংবহন সার্কুলেশন পড়বো, প্রাণী দেহে সংবহন পড়বো, সার্কুলেশন ইন অ্যানিমাল। জীব দেহে এই সংবহনের কি গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সার্কুলেশন ইন লিভিং বিং। মানব সংবহন তন্ত্রের উপাদানগুলো কি কি সেগুলো পড়বো। কম্পোনেন্টস অফ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। সংবহনের মাধ্যম পড়বো, মিডিয়াম অফ ট্রান্সপোর্ট। দেহ তরল পড়বো, বডি ফ্লুইড। এবং বিভিন্ন প্রকার দেহ তরলের অবস্থান ও ভূমিকা, পজিশন অফ ডিফারেন্ট বডি ফ্লুইডস অ্যান্ড দেয়ার ফাংশনস। প্রশ্ন এবং উত্তর আলোচনা আছে। এই যে টপিক গুলো পড়বো এর মধ্যেই কি প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে সেটাই প্রশ্ন উত্তর আলোচনা করব, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাশন লাস্টে থাকবে, এই ক্লাসেরই লাস্টে। ক্লাস শুরু করার আগে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, আমাদের ব্যাচ শুরু হয়েছে এএনএম জিএনএম 2027 সালের যে ব্যাচ, সেই ব্যাচ শুরু হয়েছে। তো সেখানে কি কি থাকবে, তোমাদের লাইভ ক্লাস থাকবে, যারা লাইভ অ্যাটেন্ড না করতে পারবে রেকর্ডেড ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের নোটস পাবে তোমরা, এবং সাব চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হবে, ফুল টেস্ট হবে, ঠিক আছে। ডেইলি কুইজ আমাদের টেলিগ্রামে হয়, 24x7 সাপোর্ট তোমরা পাবে, ডাউট সলভিং পাবে। তো তোমরা যারা চাও অ্যাডমিশন নিতে এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো স্টার্ট করি। দেখো সংবহন, সংবহন কি, মেনলি যে সংবহন তো উদ্ভিদ দেহ হয়, প্রাণী দেহ সংবহন হয়। তো আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে প্রাণী দেহে সংবহন, মানে সার্কুলেশন ইন অ্যানিমাল। এই যে ইংলিশ টার্মগুলো আমি এখানে দিয়েছি, এই টার্মগুলো যদি তোমরা এখন থেকে পড়ো, কারণ তোমরা যখন নার্সিং এ যখন অ্যাডমিশন নেবে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি ফিজিওলজি আছে, সেখানে কিন্তু তোমাদের এই ইংলিশেই পড়তে হবে বই, এক্সামও দিতে হবে কিন্তু ইংলিশে। এছাড়া যারা প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, জেম পাতেও কিন্তু সেম এনসিইআরটির বই পড়তে হবে। ক্লাস 11-এ যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই সার্কুলেশন চ্যাপ্টার ডিটেলসে আছে, সেখানে কিন্তু ইংলিশেই পড়তে হবে। তো এখন থেকে এই ইংলিশের টার্মগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা জানতে শুরু করো, ক্লাস 9 এখন থেকে যদি শুরু করো। আর যারা ক্লাস 9-এ ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য তারাও এই নোটসটা কিন্তু পড়ে এক্সাম দিতে পারো, খুব ইম্পর্টেন্ট। চলো, আর এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2027 সালে কিন্তু কোশ্চেন আসবে, তোমরা লিখে রাখতে পারো। এক্সামের পরে তোমরা মিলিয়ে নিও, কমেন্ট বক্সে এসে বলতে পারো, দেখে নিও, কোশ্চেন আসবে, প্রত্যেক বছর আসে। সংজ্ঞা, ডেফিনেশন কি, দেখো আগে ডেফিনেশন দেখে নি। প্রাণীদেহে সংবহনের ডেফিনেশন কি, দেখো যে পদ্ধতিতে বহুকোষী প্রাণীদেহে তরল মাধ্যমে, তরল মাধ্যম মানে কি, প্রধানত রক্ত, আমাদের রক্তটা কিন্তু তরলই হয়, আমরা সবাই জানি কেটে গেলে রক্ত বেরোয়। খাদ্যের সারাংশ, শ্বাসবায়ু, আমরা শ্বাস নিচ্ছি যে
বাতাস থেকে আমরা এয়ারটা নিচ্ছি মেইনলি, সেখান থেকে অক্সিজেন, সেটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেশন হয়। ক্লাস 11-এর ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টার আছে, সেখানে দেখবে উদ্ভিদ, প্রাণী এবং আলাদা প্লান্ট ফিজিওলজি চ্যাপ্টারে পড়ানো হয়। হরমোন, বিভিন্ন রকম হরমোন, যেমন থাইরয়েড হরমোন, এই রিসেন্ট ইয়ারে কোশ্চেন এসেছিল এনএমজিএনএম এ। উৎসেচক, রেচন বস্তু, আমরা যে মলমূত্র ত্যাগ করি সেইগুলো ইত্যাদি, এক স্থান থেকে অপর স্থানে চলাচল করে তাকে সংবহন বলে। এই যে পদার্থগুলো রক্তের মাধ্যমে, বিশেষ করে তরল মাধ্যমে খাদ্যের সারাংশ, শ্বাসবায়ু, হরমোন, উৎসেচক, রেচন বস্তু ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, যার মাধ্যমে সেটা তাকে আমরা বলি, সেই মাধ্যমকে আমরা বলি সংবহন। সংবহন একটা মিডিয়াম। দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এই ডেফিনেশন থেকে ধরো কি কোশ্চেন আসতে পারে। দেখো দেখো কোশ্চেন নাম্বার 1, বহুকোষী প্রাণী দেহে, বহুকোষী মানে কি? অ্যামিবা হচ্ছে সিঙ্গেল সেল, সিঙ্গেল মানে একটাই কোষ, আর বহুকোষী মানে অনেকগুলো, বহু মানে কি অনেক, মাল্টিপল সেল থাকবে। আমরা যেমন মানুষের বহুকোষী প্রাণী আমরা মানুষ। যেমন কি একটা ইট দিয়ে একটা বাড়ি তৈরি হয়, ঠিক সেরকম একটা কোষ দিয়ে আমাদের এই পূর্ণাঙ্গ বডিটা তৈরি হয়েছে, ডেভেলপ করেছে, সেই জন্য আমরা বহুকোষী। বহুকোষী প্রাণীদেহে তরল মাধ্যমে খাদ্যের সারাংশ, শ্বাসবায়ু, হরমোন, উৎসেচক ও রেচন বস্তুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে কি বলে? এই যে ডেফিনেশন কি বলে দেখো, 1 নম্বর পরিপাক, 2 নম্বর দেখো শ্বসন, 3 নম্বর সংবহন, 4 নম্বর ডি হচ্ছে রেচন। তো সঠিক উত্তর হচ্ছে সংবহন। দেখো এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো আর কি কোশ্চেন আসতে পারে। প্রশ্ন নাম্বার 2 দেখো, নিচের কোনটি সংবহনের মাধ্যমে পরিবাহিত হয়? সংবহনের মাধ্যমে কোনটি পরিবাহিত হয়? দেখো এ খাদ্যের সারাংশ, বি হরমোন, রেচন বজ্র, উপরের সবকটি। অ্যান্সার হবে উপরের সবকটি। কেন কি? সংবহনের মাধ্যমে আমরা সবাই জানি যে ডেফিনেশনটা বললাম, সংবহনের মাধ্যমে খাদ্যের সারাংশ, হরমোন, রেচন বজ্র সমস্ত কিছুই কিন্তু পরিবাহিত এক স্থান থেকে অন্য স্থানে, তাই অ্যান্সার হবে উপরের সবকটি। তো এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো আর একটা প্রশ্ন দেখো, সংবহন তন্ত্রের প্রধান কাজ কি? দেখো খাদ্য হজম করা অপশন এ, অপশন বি হচ্ছে পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা, সি হচ্ছে মূত্র তৈরি করা, ডি অক্সিজেন গ্রহণ করা। সংবহন তন্ত্রের প্রধান কাজ কি? পদার্থকে আমরা বলেছি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা, এটাই হচ্ছে সংবহন তন্ত্রের কিন্তু প্রধান কাজ। অপশন হবে বি সঠিক উত্তর। তো এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তো এইরকম তোমাদের আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, পড়তে হবে আর ভাবতে হবে যে এই টপিক থেকে কি কি কোশ্চেন আসতে পারে। তো এইরকমই আমরা সাবজেক্ট ওয়াইজ কুইজ করাই, মক টেস্ট করাচ্ছি ব্যাচে, তোমরা চাইলে জয়েন হতে পারো। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও অবশ্যই, কারণ এই নোটসটা ওটা সবার জন্যই ফ্রি, ওখানে কিন্তু কোনো পয়সা লাগে না, এবং কুইজও ওখানে ডেইলি হয়, সেটাও ফ্রি কিন্তু। এইবার দেখো, মানুষ সহ সব মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আমরা কি বলি ইংলিশে? এটাকে আমরা হার্ট বলি, হার্ট। দেখবে পেশেন্ট তোমাদের আশেপাশে শুনবে হার্ট অ্যাটাক করে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, সেই হার্ট, হৃৎপিণ্ড কিন্তু সব সময় চলতে থাকে, সব সময়, কোনো সময় হৃৎপিণ্ড বন্ধ হয় না। হৃৎপিণ্ড বন্ধ হওয়া মানে কি? পেশেন্ট মারা গেছে। সেই হৃৎপিণ্ড, আমাদের মোটর যেমন পাম্প করে জল উপরে তোলে, হৃৎপিণ্ড সেরকম কিন্তু পাম্প করে বিশুদ্ধ রক্তকে ধমনী মাধ্যমে সারা দেহে অবস্থিত জালকে ছড়িয়ে দেয়। জালক মানে কি? আমাদের এই কোষের গুলো জালক অব্দি আছে, আমরা পড়াবো আস্তে আস্তে, ধমনী, শিরা, জালক, এগুলো বলবো আস্তে আস্তে ডিটেলসে। আবার জালক থেকে দূষিত রক্ত শরীরের মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে এবং সেখান থেকে শোধনের জন্য শ্বাসঅঙ্গে প্রেরিত হয়। শ্বাসঅঙ্গ মানে কি? লাংসে যায়। মানে কি? আমাদের খাবার, আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা কিন্তু অক্সিডেশনের জন্য অক্সিজেন প্রয়োজন। ওই গ্লুকোজটাকে ভেঙে C6H12O6 অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু ওটা ব্রেকডাউন হয়, ভেঙে কিন্তু আমাদের এটিপি তৈরি হয়। সেই এটিপি আমরা এনার্জি হিসেবে পাই। তাই বলছে আমাদের দেখো সারা শরীর থেকে যে বিশুদ্ধ রক্ত মানে কি? সারা শরীর থেকে যে রক্ত, দূষিত রক্ত মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা কিন্তু দেখবে ধমনির মাধ্যমে সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে আসে কিন্তু। আর হৃৎপিণ্ড ডিটেলসে পড়াবো, তখন বলবো আরো। ঠিক আছে? তো মানুষ সহ এটা মনে রাখতে হবে, মানুষ সহ সমস্ত আমরা মানুষরা কিন্তু
মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী মানে কি, আমাদের কিন্তু একটা মেরুদণ্ড আছে, যার জন্য আমরা সোজাভাবে চলতে পারি, স্পাইনাল কর্ড, ওখান থেকে বহু তোমার নার্ভ বেরিয়ে গেছে ওখান থেকে। মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কি করে, পাম্প করে বিশুদ্ধ রক্তকে ধমনীর মাধ্যমে সারা দেহে উপস্থিত একদম কোষ অব্দি, একদম আমরা বললাম যে বহুকোষী প্রাণী, ওই কোষ অব্দি জালকে ছড়িয়ে দেয়, সেটাকেই বলছে। আবার জালক থেকে, সেখান থেকে যে দূষিত রক্তটা হচ্ছে, সেই রক্তটাকে নিয়ে কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসে, হৃৎপিণ্ড থেকে সেটা তোমার লাংসে যায়, মানে কি ফুসফুসে যায়, গিয়ে ফুসফুস থেকে সেটা আবার বিশুদ্ধ রক্ত হয়ে আবার কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসে। এটা বলবো, সার্কুলেশন আছে, ডিটেলসে বলবো। এবার দেখো জীবদেহে সংবহন তো আমরা কি পড়ে নিলাম, বুঝে গেলাম সংবহন কি। তো এই জীবদেহ বা প্রাণী দেহে সংবহনের কি ইম্পর্টেন্স আছে, কি গুরুত্ব আছে, দেখো ইম্পর্টেন্স অফ সার্কুলেশন ইন লিভিং বিং, লিভিং বিং এ আমাদের যে প্রাণী দেহে সংবহনের গুরুত্বগুলো কি, এটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর, খাদ্য উপাদান পরিবহন করা। কি হয়, পরিপাকের পর উৎপন্ন গ্লুকোজ, এই যেটা বললাম গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। এগুলো কিন্তু কোষে পৌঁছাতে হবে। আমরা যে খাই, খাওয়ার পরে যে পরিপাকটা হয়, তারপরে যে গ্লুকোজ উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। দেখবে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলি না, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিসে পাওয়া যায়, সামুদ্রিক মাছগুলোতে পাওয়া যায়, আলমন্ড টালমন্ড এই সমস্ত কিছুতে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের দেহের কিন্তু সার্বিক বৃদ্ধির জন্য। তো সেটাই বলছে খাদ্য উপাদান পরিবহন করে সংবহন। অক্সিজেন পরিবহন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরিবহনের মাধ্যমে, সংবহনের মাধ্যমে গুরুত্ব একটা, ফুসফুস থেকে অক্সিজেন দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। অক্সিজেন যদি কোষে না পৌঁছায়, কিন্তু আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটাও কিন্তু ভাঙবে না, ব্রেকডাউন হবে না, পরিপাক হবে না। এতটা ইম্পর্টেন্ট রোল কিন্তু অক্সিজেনের। কার্বন ডাই অক্সাইড পরিবহন করে সংবহনের আর একটা ইম্পর্টেন্ট গুরুত্ব, দেখো কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা CO2 বলি, ফুসফুসে নিয়ে যায়। CO2 কিন্তু O2, অক্সিজেনকে যেমন O2 বলি, কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 বলি, একদম বেসিক থেকে পড়াচ্ছি আমি কিন্তু, দেখো যাতে তা শ্বাসের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের লাংসে যে অ্যালভিউলাই আছে, অ্যালভিউলাই ফুসফুসে অ্যালভিউলাই, সেই অ্যালভিউলাই কিন্তু এই ডিফিউশন হয় গ্যাসের, অক্সিজেন নিয়ে কোষের মধ্যে এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, সেটা কিন্তু ফুসফুসের মাধ্যমে, সেটা কিন্তু কোষে উৎপন্ন CO2 ফুসফুসে নিয়ে যায়, যাতে শ্বাসের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যেতে পারে। বোঝা গেল? হরমোন পরিবহন করে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় কিন্তু এই সংবহন। দেখো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরের বিভিন্ন অংশে তাপের বন্টন ঘটিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে, মানে শরীরের বিভিন্ন অংশে তাপের তাপ বন্টন করে, করে আমাদের দেহের যে তাপমাত্রা আছে দেখবে, সেটা তাপমাত্রা কি দেখবে, জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে, দেখবে সবাই শরীর গরম হয়ে যায়, এক্সাম্পল দিলাম তাপমাত্রা। দেখো পরিপোষক, পরিপোষক পরিবহন, পরিপোষক পরিবহনটা কি জিনিস, দেখো দেখো সংবহনের মাধ্যমে উদ্ভিদ দেহে, এই প্রাণী দেহে এগুলো বললাম, উদ্ভিদ দেহে কি হয়, উদ্ভিদ দেহে সংশ্লিষ্ট খাদ্য এবং প্রাণীর পৌষ্টিকনালীতে শোষিত খাদ্য প্রতিটি দেহ কোষে পৌঁছায়। আমরা সবাই জানি উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজেই বানায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, এটা ডিটেলসে বলবো। কিন্তু আমরা প্রাণীরা কিন্তু খাবারটা খেতে হয় আমাদের, আমরা কিন্তু নিজেদের দেহের মধ্যে খাবার কিন্তু উৎপন্ন করতে পারি না, কিন্তু উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজেই বানায়, মানে কি নিজের সালোক সংশ্লেষের মধ্যে পাতায় কিন্তু সেই খাবারটা তৈরি হয়। খনিজ পদার্থের পরিবহন, দেখো উদ্ভিদদের জলের সঙ্গে খনিজ পদার্থ মিশ্রিত হয়ে বিভিন্ন অঙ্গে পরিবহন হয়, জাইলেম ফ্লোয়েম পড়েছে, এর মাধ্যমে জল খনিজ পদার্থ একদম কিন্তু পাতা অব্দি পৌঁছে যায় রুট থেকে, সেটাও কিন্তু সংবহনের মাধ্যমে হয়। তো চলো এই এবার সংবহনের গুরুত্ব হয়ে গেল। এইবার আসি মানব সংবহন তন্ত্রের উপাদান, কম্পোনেন্টস অফ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। মানব সংবহন তন্ত্র কি, রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড, এই তিনটি উপাদানে নির্মিত হয়। এই তিনটেরই ডিটেলস কিন্তু পড়তে হবে, এক্সামে কোশ্চেন আসে।
মোস্ট ইম্পর্টেন্ট এএনএম জিএনএম এর এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই 2027-এ দমে। এই জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে আমি এটা আগে শুরু করেছি। 50 নম্বর কিন্তু তোমাদের লাইফ সায়েন্সের জিএনএম এর থাকবে, এএনএম জিএনএম এর এন্ট্রান্সে 50টা নাম্বার। 50টা নম্বর যদি তোমরা সিকিউর করতে পারো, একটু ভালো করে পড়লে কিন্তু 50-এ 50 পাওয়া কোনো ব্যাপার না। এবং আমি এইটুকু তোমাদের কথা দিচ্ছি, যা নোটস তোমাদের পড়াবো একদম পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে, ইউটিউবে ভিডিও আসবে ফ্রি অফ কস্ট, তোমরা সেখান থেকে দেখতে পারো, সব নোটস টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই নোটস গুলো নিয়ে তোমরা নোটস লিখে নিও, বানিয়ে সেটা রিভিশন করো, পড়ো। দেখো সংবহনের মাধ্যম কি, মিডিয়াম অফ ট্রান্সপোর্ট। সংবহনের কি কি মাধ্যম দেখো, প্রাণীদেহের সংবহনের প্রধান তরল মাধ্যমগুলি হলো রক্ত, লসিকা, জল। অপশন আসতে পারে কিন্তু যে প্রাণীদেহের সংবহনের প্রধান মাধ্যমগুলি তরল মাধ্যম কোনগুলি, সেগুলি হচ্ছে রক্ত, লসিকা এবং জল। দেখো এবার রক্ত দেখো, একটু ওভারভিউ দিই, রক্ত তো ডিটেলসে পড়াবো আবার। প্রাণীদেহে প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হলো রক্ত, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম কিন্তু রক্ত। কেঁচো, জোঁক, চিংড়ি, আমরা সবাই চিনি এইগুলো, কেঁচো, জোঁক, চিংড়ি, আরশোলা প্রভৃতি, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কেন অমেরুদণ্ডী? এদের মেরুদণ্ড নেই, আমাদের মতো এরা সোজা হয়ে হাঁটতে পারে না কিন্তু। এর সংবহনের মাধ্যম হলো রক্ত। আমাদের যে প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম যেমন রক্ত, ঠিক তেমন কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে, এক্সামে আসতে পারে কিন্তু ইম্পর্টেন্ট লাইন, যেমন কেঁচো, জোঁক, চিংড়ি, আরশোলা, এদেরও সংবহনের মাধ্যম কিন্তু রক্ত। এবার দেখো লসিকা, লসিকার ইংলিশ টার্ম কি, লিম্ফ। ইম্পর্টেন্ট কিন্তু, লিম্ফ মনে রাখতে হবে। মেরুদণ্ডী প্রাণীদের রক্ত ছাড়াও লসিকা নামক সংবহন মাধ্যম রয়েছে। রক্ত ছাড়াও কিন্তু আমাদের লসিকা নামক একটা সংবহনের মাধ্যম আছে। দেখো এই রক্ত থেকেই লসিকা উৎপন্ন হয়, ইম্পর্টেন্ট লাইন কিন্তু, এই রক্ত থেকেই কিন্তু লসিকা উৎপন্ন হয়। রক্তের প্রয়োজনীয় বস্তুগুলিকে কলাকোষে পৌঁছে দেওয়াই এর কাজ। লসিকার কি কাজ, ইম্পর্টেন্ট কিন্তু, রক্তের প্রয়োজনীয় যে বস্তুগুলো আছে সেগুলো আমাদের কোষ অবধি পৌঁছে দেওয়াই কিন্তু লসিকার প্রধান কাজ, মনে রাখতে হবে কিন্তু। এবার দেখো ওয়াটার, ওয়াটার কি দেখো, অনেক অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে জল হলো সংবহনের মাধ্যম। অনেক অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে সংবহনের মাধ্যম কিন্তু জল। যেমন কি কোশ্চেন আসতে পারে, স্পঞ্জ, কোরাল, তারা মাছ, এগুলোর কিন্তু জলই হচ্ছে, এইগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, এদের সংবহনের মাধ্যম হচ্ছে জল। এমসিকিউতে কিন্তু আসতে পারে যে তারা মাছের সংবহনের মাধ্যম কোনটা, বা স্পঞ্জের সংবহনের মাধ্যম কোনটা। দেখো স্পঞ্জ জাতীয় পরিফেরা পর্বে, এরা কিন্তু পরিফেরা পর্ব থেকে বিলং করে। স্পঞ্জ হচ্ছে পরিফেরা একটা পর্ব, আমাদের যেমন আমাদের যেমন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স এরকম আমাদের সাইন্টিফিক নেম আছে, ঠিক এই পরিফেরা পর্ব আস্তে আস্তে পড়বে। এরপর একাইনোডার্মাটা, কর্ডাটা, পরিফেরা, এইগুলো পড়বে আস্তে আস্তে, ক্লাস 11-এর বইতে আরো ডিটেলসে আছে। স্পঞ্জ জাতীয় পরিফেরা পর্বের প্রাণীদের নালীতন্ত্র, ক্যানাল সিস্টেম, এবং তারা মাছ জাতীয় একাইনোডার্মাটা পর্ব, তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত, স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত, মনে রাখতে হবে। এবং এই একাইনোডার্মাটা যাদের প্রাণীদের জল হচ্ছে সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম দ্বারা জল পরিবাহিত হয়। যদি তোমাদের প্রশ্ন আসে যে স্পঞ্জ কোন পর্বের, সেটা বলতে হবে পরিফেরা পর্বের। স্পঞ্জ এর ক্যানাল সিস্টেমের মাধ্যমে কিন্তু জল পরিবাহিত হয়, বা নালীতন্ত্রের মাধ্যমে, সেইটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। ঠিক সেরকম তারা মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত, একাইনোডার্মাটা। এবং তারা মাছের হচ্ছে কি থাকে, জল সংবহন তন্ত্র, যেটাকে আমরা বলি ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এটার মাধ্যমে কিন্তু জল পরিবাহিত হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আসতে পারে, ওই জন্য কিন্তু এগুলো আমি আলাদা করে পয়েন্ট করে লিখে দিয়েছি। দেখো প্রশ্ন নাম্বার 4, দেখো সংবহনের প্রধান মাধ্যম কোনটি, চাকরির পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসে।
খুব ইম্পর্টেন্ট। সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে কোনটা? দেখো, অপশন এ লসিকা, অপশন বি রক্ত, অপশন সি পিত্ত, অপশন ডি হচ্ছে মূত্র। সঠিক উত্তর হচ্ছে রক্ত। সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত। তো এইরকম আমি তোমাদের সারা বছর ধরে যা টপিক পড়াবো তার এমসিকিউ সাথে সাথে বলবো যে কেমন কি আসতে পারে। এবার আসি দেহ তরল। আমাদের যে দেহ যে তরল, সে দেহ তরল গুলো কি কি একটু ডিটেলসে পড়বো। এবার দেহ তরল গুলো কি? দেখো, দেহ তরল হলো জীবদেহের বিভিন্ন কোষ, কলা এবং অঙ্গের মধ্যে উপস্থিত জলীয় তরল। দেহ তরল কি? আমাদের যে জীবদেহের বিভিন্ন কোষ আছে, কলা আছে এবং যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গ মানে কি? অঙ্গগুলো, ফুসফুস একটা অঙ্গ, এরকম হৃৎপিণ্ড আমাদের একটা অঙ্গ, এরকম অঙ্গ, লিভার একটা অঙ্গ আমাদের। তো এই অঙ্গের মধ্যে জলীয় তরল যা পুষ্টি, গ্যাস, হরমোন, বজ্র পদার্থ এবং অন্যান্য উপাদান পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেহ তরল কিন্তু এই একটা জলীয় তরল যেটা কোষ, কলা এবং অঙ্গের মধ্যে উপস্থিত থাকে এবং যেটা পুষ্টি, গ্যাস, হরমোন, বজ্র পদার্থ এবং অন্যান্য উপাদান পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু। দেখো, দেহ তরলের প্রধান দুটো অংশ আছে কি কি? একটা হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটাকে আমরা কোষীয় তরল বলি। যেটা কোষীয় তরল কি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড কি, কোষীয় তরল বলি। এটা কি? এটা কোষের ভেতরে থাকা তরল। সবসময় মনে রাখতে হবে যে কোষীয় তরল যেটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেটা হচ্ছে কোষের ভেতরে থাকে। দেহের মোট তরলের প্রায় 2/3 অংশ হচ্ছে আইসিএফ, এটাকে সংক্ষেপে আমরা আইসিএফ বলি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটাকে আমরা কোষীয় তরল বলি। সবসময় এটা মনে রাখতে হবে, কোষীয় তরল হচ্ছে যেটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেটা কোষের ভেতরে থাকে। এবার দেখো 2 নম্বর, এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটা কোষ বহির্ভূত। দেখো, এক্সট্রা, ইন্ট্রা মানে ভেতরে, এক্সট্রা মানে এক্সিট, মনে রাখতে হবে বাইরে। তাই এটা হচ্ছে কোষ বহির্ভূত তরল বলা হয় একে। কোষ বহির্ভূত তরল অলওয়েজ কোষের বাইরে থাকা তরল হবে, এটা তো দেখেই আমরা বুঝতে পারছি নাম দেখে। দেহের মোট তরলের এটা 1/3 অংশ হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে কি হলো? ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে তোমার কোষের ভেতরে থাকা তরল, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড কোষ বহির্ভূত তরল, যেটা কোষের বাইরে থাকা তরল। এবং দেহ তরলের মোট 2/3 অংশ হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর দেহ তরলের মোট 1/3 অংশ হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবার দেখো, বহিঃকোষীয় তরল। বহিঃকোষীয় তরল কোনটা? এই যে বাইরের যে তরল, যেটা এই বহিঃকোষীয় তরল, যেটা বহিঃকোষীয় তরলে বিভিন্ন প্রকার হয়, যথা রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা সিএসএফ বলি, সাইনোভিয়াল তরল ইম্পর্টেন্ট এবং কলাকোষীয় তরল। এই তরলগুলো কিন্তু আমাদেরকে অবস্থান এবং এদের কিন্তু প্রধান ভূমিকা আমাদের পড়তে হবে, যেটা এমসিকিউতে কিন্তু আসতে পারে। তো আজকে পুরো পার্টটা নয়, আজকে কিছু পার্ট দেখবো এবং নেক্সট ক্লাসে বাকি পার্টগুলো দেখবো। তো তোমাদের এগুলো মনে রাখতে হবে যে যদি বলে বহিঃকোষীয় 3টে বহিঃকোষীয় তরল বা নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোনটা বহিঃকোষীয় তরল, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তো বহিঃকোষীয় তরল তোমাদের মনে রাখতে হবে রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড এবং গলাকোষীয় ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে আমরা সিএসএফ বলি, এটা কিন্তু এর ফুল ফর্মও কিন্তু আসতে পারে। তো দেখো, এই জিনিসগুলো তোমাদের মনে রাখার জন্য বিভিন্ন প্রকার দেহ তরলের অবস্থান ও ভূমিকা, পজিশন অফ ডিফারেন্ট বডি ফ্লুইডস অ্যান্ড দেয়ার ফাংশন। তো এটার জন্য আমি একটা টেবিল বানিয়েছি তোমাদের। এই টেবিলটা কিন্তু তোমাদের মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। টেবিলটা কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারবে। দেখো, 3টে ভাগে আমি ভাগ করেছি, টেবিল একটা বানিয়েছি তোমাদের জন্য। দেখো সেখানে কি আছে, দেখো এদিকে দেহ তরল, অবস্থান আর প্রধান ভূমিকা। দেখো এই একটা কলাম তোমরা যদি মনে রাখো, খুব ইজি মনে রাখা। দেখো, 1 নম্বর দেহ তরল হচ্ছে রক্ত। রক্তের অবস্থান কি? রক্ত হৃৎপিণ্ডে অবস্থান করে এবং ধমনী, শিরা এবং জালকের মাধ্যমে সংবাহিত হয়। মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে যায়। দেখো আমাদের যেমন মোটরের থেকে পাইপ লাগানো থাকে,
সেই পাইপের মাধ্যমে জলটা ট্যাঙ্কিতে যাচ্ছে। ঠিক সেরকমই হৃৎপিণ্ডে রক্ত অবস্থান করছে এবং সেখান থেকে ধমনীর শিরা এবং জালকের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। ধমনী কি, শিরা কি, জালক কি, ডিটেলসে বলবো, চাপ নেই, নেক্সট ক্লাসে আসবে। প্রধান ভূমিকা কি, রক্তের প্রধান ভূমিকা দেখো, 1 নম্বর ভূমিকা হচ্ছে খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ, শ্বাসবায়ু, হরমোন, বিপাকজাত পদার্থ পরিবহনে সাহায্য করে। আমাদের রক্ত কি করে, খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ, শ্বাসবায়ু, হরমোন এবং বিপাকজাত পদার্থ পরিবহনে কিন্তু সাহায্য করে। আর 2 নম্বর কি, রক্ততঞ্চন, রক্তপাত পরিশোধ করে প্রতিরোধ করে দেহে অনাক্রমতা প্রদান করে। এই অনাক্রমতার পড়ানো হবে, মানে কি, রক্ততঞ্চন রক্তপাত প্রতিরোধ করে, মানে আমাদের ধর কেটে গেল, সেই রক্তপাত প্রতিরোধ করে এবং দেহের মধ্যে যে অনাক্রমতা সেটা প্রদান করে। এই অনাক্রমতা কি, ইন ডিটেলসে বলবো এরপর, আপকামিং ক্লাসগুলোতে আসবে। একটাও সমস্ত টপিক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা হবে, চাপ নেই। প্রথম ক্লাস আস্তে আস্তে দেখতে থাকো, ক্লাসটা শেষ অবধি দেখো। দেখো 2 নম্বর দেহ তরল কি, লসিকা। লসিকার অবস্থান দেখো, আমি একটু আগে বললাম রক্ত থেকে লসিকা উৎপন্ন হয়। রক্তরস উদ্ভূত স্বচ্ছ বর্ণহীন ক্ষারীয় পরিবর্তিত কলারস, এটা মনে রাখতে হবে। কিন্তু লসিকা কিন্তু স্বচ্ছ হয়, যেমন রক্তের বর্ণ হয় ঠিক সেরকম বর্ণ কিন্তু হয় না লসিকা। লসিকা কিন্তু বর্ণহীন হয়, ইম্পর্টেন্ট এমসিকিউতে আসতে পারে, এবং এটা কিন্তু ক্ষারীয় হয়। ঠিক আছে, একটা কলারস যা লসিকা বাহ ও লসিকা গ্রন্থিতে অবস্থান করে। লসিকা কিন্তু লসিকা বাহ এবং লসিকা গ্রন্থিতে অবস্থান করে। দেখো প্রধান ভূমিকা কি, কলারস গঠন বজায় রাখে। 1 নম্বর কি, কলারসের গঠন বজায় রাখে। কলারসে রক্ত থেকে আগত প্রোটিন এর মাধ্যমে প্রোটিনের প্রধান অংশ লসিকা দ্বারা রক্তে ফিরে যায়। মানে কি বলছে, কলারসে যে রক্ত থেকে আগত প্রোটিনের প্রধান অংশ সেটা লসিকা দ্বারা কিন্তু আবার ফিরে যায়, ফলে কলারসে প্রোটিনের ঘনত্ব বজায় থাকে। একটা জিনিস যদি আসে সেটা যদি ফিরে না যায় তাহলে কিন্তু সেই ঘনত্বটা কিন্তু বজায় থাকবে না, সেটা কাজ কিন্তু লসিকা। আর একটা কাজ কি, লসিকায় যে লিম্ফোসাইট, একদম ইম্পর্টেন্ট, যে লসিকায় কিন্তু লিম্ফোসাইট থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তা কলাকোষে প্রবিষ্ট ব্যাকটেরিয়া ও অন্যান্য অ্যান্টিজেন ধ্বংস করে। তোমার শরীরে যদি ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু ঢোকে সেগুলো কিন্তু ধ্বংস করে দেয় এই লিম্ফোসাইট কোষ। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আস্তে আস্তে আরো ডিটেলসে তোমাদের বলবো, এগুলো কিন্তু ধ্বংস করে। এবার আসি ঘাম, 3 নম্বর ঘাম দেখো। ঘাম দেহত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি। ঘাম হচ্ছে দেহত্বকে অবস্থিত একটা ঘর্মগ্রন্থি থেকে তরল রেচন পদার্থ বা ঘাম নিঃসৃত হয়। আমাদের সবাই জানি আমরা গরমে ঘামতে থাকি, এই ঘর্মগ্রন্থি থেকে তরল, এটা একটা রেচন পদার্থ। ঘাম কিন্তু এক ধরনের রেচন পদার্থ, এটা মনে রাখতে হবে। সমগ্র দেহের বহিত্বকে ঘাম সৃষ্টি হয়। বহিত্বক মানে আমাদের স্কিনের যে উপরে দেখবে আমরা ঘামি, এটা তো সবাই জানি। ঘামের প্রধান ভূমিকা কি, ঘাম দেহ থেকে লিন তাপ গ্রহণ করে, যেটা লিন তাপ গ্রহণ করছে বাষ্পীভূত হয়, ফলে দেহ ঠান্ডা হয়। দেখবে এই আমরা ঘামি বলে এই লিন তাপ গ্রহণ করে, দেহ থেকে লিন তাপ গ্রহণ করে এবং বাষ্পীভূত হয়, তার ফলে দেহ ঠান্ডা থাকবে। দেখবে খুব গরমে কুকুরগুলো দেখবে জিভ বের করে, জিভ থেকে লালা রস বের, ওরা ওইভাবে কিন্তু ওদের শরীরে গরম কিন্তু শরীর ঠান্ডা রাখে কিন্তু ওইভাবে। ঠিক আমাদের প্রাণ, আমরা ঘামি বলে এই গরমের সময় কিন্তু আমাদের বডি কিন্তু ঠান্ডা থাকে। দেহের অতিরিক্ত জল নির্গত হয়ে দেহের জলের ভারসাম্য রক্ষা করে। ধরো অতিরিক্ত জল, কিছুদিন আগে একটা কেস হয়েছিল, একটা একটা পেশেন্ট এরকম পেয়েছিলাম যে খুব জল খেয়েছে, খুব জল খেয়ে কিন্তু সেই পেশেন্টের এত জল বেশি হয়ে গেছে শরীরে কিন্তু মানে রক্ত আরো কিন্তু তরল হয়ে গেছে, এবং রক্তে যে সমস্ত যেমন খনিজ পদার্থগুলো থাকে যেমন সেগুলো কিন্তু কমে যাওয়ার জন্য সেই পেশেন্টটা কিন্তু খুব খারাপ কন্ডিশনে চলে গেছিল। তো জল আমাদের, যে জল খুব খেতে হয়, প্রচুর জল। যদি আমরা খুব ঘামি, যারা এসির নিচে থাকে তারা যেরকম জল খাবে, যারা যে ঘামে কাজ করে সে কিন্তু তার থেকে বেশি জল খাবে। তাই বলে যে আমরা পরিমাণ খুব অতিরিক্ত জল খাওয়াটা কিন্তু ঠিক নয়, এবং কিডনির পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু জলের কিছু মানে রেস্ট্রিকশনও থাকে। চলো সেটা পরের ডিটেলস পরে বলবো কোনো সময়।
আর ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদির রেচানেও ঘাম সাহায্য করে, কিন্তু ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড এইগুলোর রেচানেও কিন্তু ঘাম সাহায্য করে। তো এগুলোতে কিন্তু তোমাদের এই টেবিলটা মনে রাখতে হবে। বাকি যে আর 5টা আছে সেই 5টা আমি নেক্সট দিন আর একটা টেবিল বানিয়ে নিয়ে আসবো, সেই নেক্সট ক্লাসে সেই 5টা আলোচনা করবো। তো চলো এই টপিক থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু ডিসকাস করি। দেখো প্রশ্ন নাম্বার 5, লসিকা বা লিম্ফ, দেখো লিম্ফ লসিকার ইংলিশ, কোন ধরনের তরলের অন্তর্ভুক্ত? ইম্পর্টেন্ট কিন্তু, কোন ধরনের তরলের অন্তর্ভুক্ত? দেখো অপশন এ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অপশন বি এক্সট্রাসেলুলার ফ্লুইড, অপশন সি নিউক্লিয়ার ফ্লুইড, অপশন ডি হচ্ছে সাইটোপ্লাজমিক ফ্লুইড। তো লসিকা হচ্ছে আমরা সবাই জানি এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটা আমরা বহি তরল বলছি। লসিকা কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড তরলের অন্তর্ভুক্ত। এইগুলো এগুলো কিন্তু আসতে পারে, যেমন ঘাম যদি বলে দেয় কোন তরলের অন্তর্ভুক্ত, ঠিক আছে, এরকম আসতে পারে কিন্তু। এবার দেখো ইন্ট্রাসেলুলার ফ্লুইড কোথায় পাওয়া যায়, যেটা আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড কোথায় পাওয়া যায়? রক্তনালীর ভেতরে, অপশন এ দেখো, অপশন বি কোষের বাইরে, অপশন সি কোষের ভেতরে, অপশন ডি হচ্ছে লসিকা নালীর ভিতরে। তাহলে এটা কোথায় পাওয়া যায়? কোষের ভেতরে পাওয়া যায়। কি কোষের ভেতরে পাওয়া যায়? ইন্ট্রাসেলুলার ফ্লুইড কিন্তু কোষের ভেতরে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। আর একটা দেখো এই কোশ্চেনটা আসতে পারে, এটা দেখো আমাদের কোষগুলির মধ্যবর্তী স্থানে কোন তরল থাকে? আমরা তো সবাই জানলাম যে কোষের ভেতরে আর কোষের বাইরে, বাট কোষের মধ্যে কি কোনো তরল থাকে? একদম, কোষের মধ্যে কিন্তু তরল থাকে, সেই তরলটার নাম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা মনে রাখতে হবে, ডিটেলস আমাদের লাগবে না, 9-10 এর সিলেবাসে কিন্তু এত ডিটেলস আর নেই। কোষগুলির মধ্যবর্তী স্থানে কোন তরল থাকে এটা মনে রাখবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, আর এটা কিন্তু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ভালো করে নামটা মনে রাখতে হবে। এটা কিন্তু দুটো কোষের মধ্যবর্তী স্থানে থাকে। আশা করি বোঝা গেল। আজকের ক্লাসের রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে না পারো, ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আর টেলিগ্রামেও বলতে পারো জয়েন হয়ে, ঠিক আছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার আসবে, প্রত্যেক উইকে তোমরা ক্লাস পাবে ইউটিউব চ্যানেলে, এবং ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই।